হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে একজন নতুন ভাইয়ার সাথে পরিচয় করে দিতে আসলাম। সো ভাইয়া হচ্ছে আমাদের এখানে বায়োলজি ক্লাস নেবেন। সো তোমাদের এই যে বায়োলজি প্লেলিস্টটা তোমরা দেখছো, এই প্লেলিস্টটা ভাইয়া পুরোটা সুন্দর করে তোমাদের পড়াবেন। সো আমি তো তোমাদের ফিজিক্স পড়াচ্ছি, আইসিটি পড়াচ্ছি, পাশাপাশি ভাইয়া তোমাদেরকে বায়োলজির যা যা চ্যাপ্টার আছে সবগুলোর উপর তোমাদের সামনে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। সো এখন যে অধ্যায়টা পড়াবেন সেটা হচ্ছে যে অধ্যায় 12, বংশগতি যে অধ্যায়টা আছে, অধ্যায় 11 মনে হয়, তাই না? হ্যাঁ, অধ্যায় 12 বংশগতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের উপর ভাইয়া ক্লাস নেবেন। সো ভাইয়ের একটু ছোট্ট পরিচয় আমি তোমাদেরকে দিয়ে দিই। সো সৌমিক হচ্ছে নটরডেমের 23 ব্যাচের একজন শিক্ষার্থী। এখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছে। সো ফিউচার ডক্টর একজনের কাছে তোমরা পড়তে পারছো। সো তোমাদেরকে খুব সুন্দর করে ইনশাল্লাহ এই যে চ্যাপ্টারটা আছে বংশগতি অধ্যায়টা, এই অধ্যায়টা আগামী কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো অধ্যায়টা সুন্দর করে শেষ করে দেবেন। এবং ভাইকে একই সাথে আমাদের এসএসসির যে রিভিশন ব্যাচ আছে, সো সেই রিভিশন ব্যাচেও তোমরা পেয়ে যাবা। সো আশা করি এই পুরো প্লেলিস্টটার মাধ্যমে তোমরা এই যে অধ্যায়টা আছে, অধ্যায় 12, খুব সুন্দর করে শেষ করতে পারবা। অ্যান্ড সৌমিক, তুমি যদি একটু বলতে কিছু। আচ্ছা, এখানে আমি চেষ্টা করব তোমাদের সব কিছু ভিজুয়ালাইজেশন এবং কিছু ট্রিক্স এবং স্টোরি দিয়ে ক্লিয়ার করে দেওয়ার। বেসিক্যালি এসএসসি লেভেলে প্রবলেম কী হয়, জিনিসপাতি আমরা বুঝি না, আমরা যে রিসোর্সে পড়ি মানে আমাদের বইয়ে যে রিসোর্স বা যতটুকু ম্যাটেরিয়াল দিয়ে আছে এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট হয় না। তো ওইটার বাইরে যতটুকু তোমাদের দরকার হয় ততটুকু আমি তোমাদেরকে এখানে দিয়ে দিব। এবং যে জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হয়, যেরকম ধরো অনেকে বায়োলজি মুখস্থ বলে ভয় পাও, পড়তে পারো না, মনে থাকে না, তো ওই জিনিসটুকু আমি তোমাদের অ্যাসুরেন্স দিতেছি যে আমি ট্রিক্স আর স্টোরি দিয়ে তোমাদের মনে রাখিয়ে দেবো। আর যারা এখন থেকে ধরো মেডিকেল প্রিপারেশান নিতে চাও, তোমাদের তো 9-10-এ ওইভাবে প্রিপারেশান নিয়ে কিছু নাই, কিন্তু কিছু কিছু জিনিসপাতি তুমি যদি এখন থেকে স্ট্রাকচারালি গড়ে তুলতে পারো নিজেদের মধ্যে, তোমাদের ইন্টারমিডিয়েটে উঠে এই কাজটা করতে আরও অনেক ইজিয়ার হবে। সো আলটিমেটলি এতটুকু সাপোর্ট আমি তোমাদের দিব। সো ইনশাআল্লাহ বেস্ট ভাবে এই প্লেলিস্টের মধ্যে তোমরা এই অধ্যায়টা শিখতে পারবা। এন্ড অন্যান্য যে অধ্যায় ভাইয়ের কাছে লাগবে, ভাইয়েরা কমেন্টে জানাবা যে ভাই এই অমুক অধ্যায়েরও ক্লাস দেন। সো তোমরা তাহলে ক্লাস করো অধ্যায় 12 সুন্দর করে, আশা করি পুরো প্লেলিস্টে তোমরা করতে পারবা। সো সবার সাথে তোমাদের সৌমিক ভাইয়া পুরো অধ্যায়টা তোমাদের সুন্দর করে গুছিয়ে দেবেন। তাহলে সবাই ক্লাস করো, আমি চলে যাই স্ক্রিন থেকে। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এই বছরও আসবে। আজকের ক্লাসটা যদি তুমি সম্পূর্ণভাবে করতে পারো তাহলে এখান থেকে তুমি ফুল মার্কস পাবা। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারে 0 থেকে ডেপথে যাব, সব কিছু ভেঙে চুরে দেখব এবং যা যা প্রশ্ন আসতে পারে তার সব কিছু হাতে কলমে করে করে দেখব। এখন এখানে যে প্রশ্ন আসে সেই অনুযায়ী আমি তোমাদের বইটাও আজকে দাগাই দিব সাথে, এবং যা যা প্রশ্ন অলরেডি আসছে সেগুলো প্রশ্নও আজকে ক্লাসের শেষে সলভ করে দেবো। তো আজকের ক্লাসটা তুমি যদি করে ফেলো তাহলে আজকের পর থেকে এই চ্যাপ্টার নিয়ে তোমার কোনো মাথা ব্যথা থাকবে না এবং এখান থেকে তুমি ফুল মার্কস পেতে পারবে। তো আজকে আমরা ক্লাসটা শুরু করি, কথা না বাড়াই। তো আমাদের চ্যাপ্টার এর ফার্স্ট টপিক বংশগতি। তো এটা বোঝার জন্যে আমরা একটা মহান মানুষের সাহায্য নিব। ইনি হইতেছে আমাদের খুবই পরিচিত একজন মহান মানুষ। তো যাই হোক, ইনি একটা মানুষ। তো মানুষ যেহেতু ইনি, এনার বাবাও একজন মানুষ ছিল, তাই না? তো আলটিমেটলি এর পরের ছবিটা আমরা দেখি। তো ইনি হইতেছেন একজন, আর এটা হইতেছে আরেকজন। ইনি হইতেছেন বাপ, আর এটা হইতেছে বেটা। তো ইনি একটা মানুষ, ইনি একটা মানুষ। তো মানুষ থেকে আরেকটা নতুন মানুষ তৈরি হয়েছে। সেম হইতে এইটার নামও ট্রাম্প হইলো, এটা মানুষ না, তাই না? এটা হইতেছে একটা প্রাণী। তো এই প্রাণী থেকে নতুন যে প্রাণী বা বাচ্চা তৈরি হবে, ওই বাচ্চাটাও মহিষী হবে, ওইটাও মানুষ হবে না। সেম হইতে একটা আম গাছ থেকে আম গাছই হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছই হয়, কাঁঠাল গাছ থেকে কখনো আম গাছ হয় না, আম গাছ থেকে কখনো কাঁঠাল গাছ হয় না। সো এই যে জিনিসটা, যার মাধ্যমে আমরা পিতা মাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে ছড়ায় যেতে দেখি বা সঞ্চারিত হইতে দেখি বা ট্রান্সফার হইতে দেখি, সেই প্রসেসটাকেই বলি হইতেছে আমরা বংশগতি। যে কারণে আম গাছ থেকে আম হয়, দেন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছ হয়, সেম কনসেপ্টটাই হইতেছে বংশগতি। তো বংশগতি হয় কি কারণে বা এই জিনিসটা কিভাবে কাজ করে? তো এখানে কিছু ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালগুলো আমরা সামনে যেয়ে দেখব। যেরকম ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, এই জিনিসগুলো করে কি একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে, মানে ধরো এই ট্রাম্পের বাবা, ইনি একটা পিতা, তার সন্তান হলো ইনি। তো এনার বডি থেকে ক্রোমোজোম, জিন, ডিএনএ এগুলো এনার মধ্যে ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার হওয়ার কারণে ইনিও হুবহু একজন মানুষ হয়েছে, তার কিছু নতুন বৈশিষ্ট্য তার মধ্যে আবির্ভূত হয়েছে বা নতুন বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যাইতে পারে। কিন্তু 90% বৈশিষ্ট্য তার মানুষের মতো, মানে সব বৈশিষ্ট্য মানুষের মতো। তো এই জিনিসটাই হইতেছে হেরিডিটি বা বংশগতি, যে প্রক্রিয়ায় পিতামাতা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে ছড়ায় পড়ে বা সঞ্চারিত হয়, এই প্রসেসটাকে বলে হইতেছে আমরা বংশগতি। তো এর বাচ্চা একটা মহিষ হবে,
এনার বাচ্চাও আরেকটা বাচ্চা হবে, যেটা হচ্ছে মানুষের বাচ্চা হবে, সেম হইতে আম গাছের বাচ্চা আম গাছই হবে। তো এই টপিকটাকে আমরা কি বলতেছি, বংশগতি। এটা তোমরা ক নাম্বারের জন্য একটু পড়ে নিবা, এটা সংজ্ঞা আসে তোমাদের, বংশগতি বা হেরিডিটি। এরপরে আমরা এখানে দেখব যে বংশগতি এই জিনিসটা কি কি ম্যাটেরিয়ালসের মাধ্যমে ছড়ায়। আমরা যে কথাগুলো বললাম ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ, এই জিনিসগুলো চলো এখন আমরা একটু দেখি। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আজকে ক্রোমোজোম। তো ক্রোমোজোম দেখতে অ্যাকচুয়ালি কেমন? তো আমরা হইতেছে এরকম ছবি না দেখে আমরা নর্মালি একটা ছবি আঁকাই। ধরো হচ্ছে আমরা একটা কোষ নিলাম, ঠিক আছে? কোষ তো তোমরা সবাই জানো, যে কোনো জীবের গাঠনিক এবং কার্যকরী একককে আমরা বলি হচ্ছে কোষ। সেটা হইতেছে সবচেয়ে ক্ষুদ্র একটা ইউনিট। তো এই কোষটা আমরা ধরো আলাদা করে নিলাম, কোষের মাঝখানে এরকম বড় একটা গোল্লা জিনিস থাকে, তাই না? রসগোল্লার মতো একটা জিনিস থাকে, যেটাকে কি আমরা কি বলি, নিউক্লিয়াস, তাই না? আঁকাও তো ভালো হইলো না, আঁকা দিয়ে যায় আসে না, তুমি বুঝলেই হইছে। তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে আরেকটা থাকে কি, নিউক্লিওলাস, তাই না? এই গোলাকার জিনিসটা আমরা ধরলাম নিউক্লিওলাস। এখন নিউক্লিওলাসের পাশে কিছু সরানো সুতার মতো জিনিসপাতি থাকে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু, তাই না? এগুলোকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এখান থেকে তোমাদের অনেকেরই অনেক কিছু নিয়ে কনফিউশন আছে, কোনটা ক্রোমাটিন জালিকা, কোনটা ক্রোমাটিন তন্তু, কোনটা ক্রোমোমিয়ার, কোনটা ক্রোমাটিড, কোনটা ক্রোমোজোম, এই সব কিছু আজকে আমি এখন ক্লিয়ার করে দিতেছি। তো দেখো, এটা হচ্ছে নর্মাল অবস্থায় আছে, এটাকে বলতেছি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু। এখন এটা হচ্ছে সুতার মতো একটা গঠন, ঠিক আছে? এটা হচ্ছে ধরো কোনো জায়গায় তুমি হইতেছে যেই সুতা দিয়ে সেলাই করো, ওই সুতাটা তুমি হইতেছে কোথাও ছড়ায় রাখছো, অনেকখানি এলোমেলো করে ছড়ায় রাখছো ওইরকম একটা সুতা। এখন ওইটাকে তুমি টেনে সোজা করতেছো, মানে একটা স্ট্রেইট লাইনে ভেবে ফেলতেছো, তাইলে এই জিনিসটা স্ট্রেইট একটা সুতার মতো তুমি পাবা। এইটা ধরো ইনফিনিটি পর্যন্ত গেছে বা বিশাল বড় একটা সুতা। তো এরকম একটা সুতা হইতেছে ক্রোমাটিন তন্তু, যেটাকে তুমি এইভাবে সোজাভাবে বসে একটা লাইনের মতো স্ট্রাকচার তৈরি করতে পারবে অনেক দূর পর্যন্ত। এখন এই জিনিসটা নর্মালি এইভাবে থাকে। নর্মাল যে অবস্থা কখন, যখন হইতেছে কোষটা বিভাজিত হইতেছে না। যেহেতু আমরা এত দূরে চলে আসছি, মানে 12 নম্বর চ্যাপ্টারে আসছি, তাইলে আমরা অবশ্যই কোষ বিভাজন নামে একটা জিনিস পড়ে আসছি। তো কোষ বিভাজনের সময় হয় কি, এই ক্রোমাটিন তন্তুগুলা নিজেরা প্যাঁচাইতে থাকে, ঠিক আছে? প্যাঁচাইতে প্যাঁচাইতে কি হয়, মোটা হয়। তুমি নর্মাল একটা উদাহরণের কথা চিন্তা করো, ধরো তুমি একটা গামছা নিছো, ঠিক আছে? গামছা তো পাতলা, তাই না? এখন গামছাকে তুমি যখন হচ্ছে ধোও বা পরিষ্কার করো বা হইতেছে এটাকে তুমি মোচড়াও, তখন এইভাবে যখন মোচড়াও তখন জিনিসটা কি হয়, খাটো হইতে থাকে এবং মোটা হইতে থাকে, তাই না? নর্মালি ছিল সে পাতলা, কিন্তু যখন আমরা এইভাবে তাকে মোচড়াইতেছি তখন সে কি হইতেছে, সে খাটো হইতেছে এবং মোটা হইতেছে, তাই না? সেম হইতে এই ক্রোমাটিন তন্তু যখন কোষ বিভাজনের সময় আসে তখন নিজেরা মোচড়াইতে থাকে, এইভাবে নিজেরা তুমি যেভাবে গামছা মোচড়াও ওরা নিজেরা প্যাঁচাইতে থাকে, ঠিক আছে? এখন যদি প্যাঁচাইতে থাকে সেম রেজাল্ট হবে গামছার মতো, এটা খাটো এবং মোটা হইতে থাকবে। এখন তুমি দেখো, তুমি দূরে থেকে দুইটা বন্ধুকে দেখতেছো তোমার, ঠিক আছে? এখন অনেক দূরে আছে তারা। এখন একটা বন্ধু হইতেছে অনেক মোটা, আর একটা বন্ধু হইতেছে একবারে লাঠির মতো চিকন, খুবই পাতলা। তো তোমার সম্ভাবনা কাকে দেখার বেশি? অবশ্যই যে মোটা, ওকে দেখার সম্ভাবনা বেশি, কারণ ও হইতেছে এইরকম সাইজের, আর যেটা চিকনা ওইটা হইতেছে এরকম সাইজের। তো আলটিমেটলি এই ভোটকা মানুষটাকে দেখার সম্ভাবনা তোমার বেশি। তাই জন্যে এখানেও আমরা সেম কনসেপ্টটা দেখি, যে কোষ বিভাজনের সময় ক্রোমাটিন তন্তু এটা সুতার মতো ছিল, খুব পাতলা ছিল, ওই আমাদের চিকনা বন্ধুর মতো। কিন্তু যখন কোষ বিভাজনের সময় আসে তখন এটা প্যাঁচায় গামছার মতো মোটা হয়ে গেছে, মানে আমাদের ওই ভোটকা বন্ধুর মতো। তো ওই ভোটকা বন্ধুর মতো যখন হয়ে গেছে তখন তাকে দেখা অনেকটা সহজ। তাই জন্যে আমরা কোষ বিভাজনের সময় মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম জিনিসটা দেখতে পাই। অন্য সময় এই জিনিসটা স্পষ্ট বোঝা যায় না, কারণ ওইটা এত খাটো মোটা থাকে না। আর খাটো মোটা থাকলে এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। এখন ওই অবস্থা, ওই ক্রোমাটিন তন্তুর যে খাটো মোটা অবস্থা, ওই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? তো এই ক্রোমাটিন তন্তু যখন প্যাঁচাবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম। আশা করি বুঝছো, না বুঝলে সমস্যা নাই, আমি সামনে যাই আবার এই জিনিসটা 3D-তে তোমাকে দেখাবো, ঠিক আছে? তো এখানে ক্রোমাটিন তন্তু এটা হইতেছে প্যাঁচাইতেছে, প্যাঁচানোর ফলে খাটো মোটা হইল, তখন হইতেছে এটাকে বলতেছে হচ্ছে আমরা ক্রোমোজোম। এটা খাটো ও মোটা হইছে। আচ্ছা, এখানে যখন খাটো মোটা হয়েছে তখন এর সাথে আরেকটা কাজ হয়েছিল, কোষ বিভাজনে আমরা সেটা পড়ছিলাম।
সেটা হচ্ছে পানি বিয়োজন। ওইটা আমাদের এখন দরকার নেই, ওইটা কোষ বিভাজনে যে আমরা ইন ডিটেলস পড়ব। তো ক্রোমোজোম আর ক্রোমাটিন তন্তু দুইটা জিনিস আমরা বুঝলাম। এখন ক্রোমাটিন তন্তু তো সুতা ছিল, এই সুতা থেকে ক্রোমোজোম তৈরি হয়েছে, কিন্তু ক্রোমাটিন তন্তু কি আর ভাঙা যায় না? ক্রোমাটিন তন্তু কি মানে একটাই সুতা, জাস্ট ওইটার ভিতরে কিছুই নাই এরকম কিছু? আসলে ক্রোমাটিন তন্তুকেও আমরা ভাঙতে পারবো। ক্রোমাটিন তন্তুকে যদি হইতেছে আমরা ভাঙি, তাহলে হচ্ছে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাবো। ধরো আমরা এখানে ক্রোমাটিন তন্তুটা আঁকাইতেছি, সাপোজ এইটা হইতেছে আমাদের ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ধরলাম ক্রোমাটিন তন্তু। এখন এটাকে আমরা এখন ভাঙতেছি বা ব্রেকডাউন করতেছি, তাইলে এটা কীরকম হবে? তাইলে এটার মধ্যে তুমি দেখতে পাবা ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ঠিক আছে? এটার মধ্যে তুমি পাবা কি? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। এই ডিএনএ কিছু গোল গোল জিনিসকে পেঁচায় ধরে রাখে জায়গায় জায়গায়। এই গোল গোল পেঁচানো জিনিসকে হইতেছে আমরা বলি হিস্টোন প্রোটিন, ঠিক আছে? তো এই লাল লাল জিনিসগুলোকে আমরা বলতেছি হিস্টোন প্রোটিন, আর এই জিনিসটা হইতেছে আমাদের ডিএনএ, ঠিক আছে? তো ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন দুইটা মিলে তৈরি করতেছে কি? আমাদের ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন দুইটা মিলে তৈরি করতেছে আমাদের ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু আবার যখন কোষ বিভাজনের সময় নিজেরা খাটো মোটা হইতেছে, পেঁচাইতেছে, তখন ওই জিনিসটা তৈরি করতেছে কি? ক্রোমোজোম। আশা করি এই তিনটা জিনিস বুঝছো। তো ডিএনএ প্লাস হিস্টোন এইটা থেকে ক্রোমাটিন তন্তু হইল, ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হইতেছে। এখন এই জিনিসটা আমরা একটু 3Dতে দেখে আসি। তো এখানে ধরো এটা আমরা দেখতেছি একটা ক্রোমোজোম, ঠিক আছে? এটা হইতেছে আমাদের ক্রোমোজোম। এখানে লেখা আছে, লেখা ভালো বুঝাইতেছে, আমি লিখে দিই। আচ্ছা, এই ক্রোমোজোমের মধ্যে দেখো সুতার মতো পেঁচানো অনেক জিনিসপাতি দেখতে পাইতেছো না? এই সুতার মতো যে পেঁচানো জিনিসগুলো আছে, এগুলোই হইতেছে আমাদের ক্রোমাটিন তন্তু। তো আলটিমেটলি আমরা কি বুঝতেছি? ওই ক্রোমাটিন তন্তুগুলা পেঁচায় 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 এরকম ক্রোমোজোমের একটা শেপে আসছে, ঠিক আছে? এখন ধরো আমরা সামনের দিকে দেখি এখানে কি হয়। আমরা ভিডিওর শুরুতে চলে আসছি, এখান থেকে একটু খেয়াল করো। এখান থেকে ক্রোমোজোম থেকে এখান থেকে কিছু সুতার মতো জিনিস বের হইতেছে, এগুলো হইতেছে আমাদের ক্রোমাটিন তন্তু ছিল। এখন এখানে তুমি একটু খেয়াল করো, এই সুতার মতো কিছু জিনিসপাতি এখান থেকে বের হইতেছিল, তাই না? এই সুতার কথাগুলোই আমি তোমাকে বলতেছিলাম, এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। এখন ক্রোমাটিন তন্তু এখানে এসে দেখো আরও খুলে যেতেছে, তখন দেখতে পাইতেছে এইদিকে ডিএনএর মতো স্ট্রাকচারে যেগুলো, আর এগুলোর মাঝখানে যে গোল গোল যে জিনিসগুলো বসে আছে, এগুলো হইতেছে হিস্টোন প্রোটিন, আর এই যে পেঁচানো এই জিনিসটা হইতেছে আমাদের ডিএনএ, ঠিক আছে? তো আশা করি এই তিনটা জিনিস বুঝছো। ক্রোমোজোম কখন হবে, ক্রোমাটিন তন্তু কখন হবে, এবং এর ভিতরে ডিএনএ আর হিস্টোন প্রোটিন কিভাবে আছে। তাইলে আমাদের এখানে মোটামুটি পড়াশোনা হইল। এখন আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই। তো এখানে হচ্ছে আমরা ক্রোমোজোম থেকে মোটামুটি কনসেপ্টটা বুঝলাম যে ক্রোমোজোমটা থাকে কেমনে, এটার কি কি কাজ আছে। এখন এখানে কাজগুলো আমরা আরেকটু ডিটেলস পড়ব, সাথে আমরা এখান থেকে কিছু ইনফরমেশন শিখবো যেগুলো হইতেছে আমাদের এমসিকিউতে আসতে পারে। তো প্রথম ইনফরমেশন এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হইলো এই ক্রোমোজোম জিনিসটা আবিষ্কার করছে কে। তো এখানে তোমাদের বইয়ে একজনের নাম দেয়া আছে, তার নামের উচ্চারণ আমি একটু ভুলভাবে করব, আমি তাকে বলবো হচ্ছে স্ট্রাসবার্গার, ঠিক আছে? অন্য কিছু বলা উচিত ছিল, আমি বার্গার বলবো, বার্গার দিয়ে আর কি মনে রাখা বেটার। তো ইনি কি করছে? ক্রোমোজোম আবিষ্কার করছে। আচ্ছা, ক্রোমোজোম নামটা আমরা একটু আগে ভেঙে দেখি। ক্রোমোজোম নামের মধ্যে দেখো দুইটা ওয়ার্ড আমরা পাইতেছি বা দুইটা সিলেবাল পাইতেছি। তো প্রথমে এখানে আছে কি? ক্রোমো, তাই না? ক্রোমো মানে কি? ক্রোমো মানে বোঝায় হইতেছে রঙিন যে কোনো কিছু, ঠিক আছে? রঙিন বস্তুকে আমরা বলি ক্রোম বা ক্রোমো, এই টাইপের ওয়ার্ড দিই। এখন সোম বা সোমা এই জিনিসটা বোঝায় হইতেছে বডি বা দেহ। সোমা মানে বডি, বডিকে আমরা বাংলায় বলি দেহ বা বস্তু, যেটাই তুমি বলো, ঠিক আছে? তো ক্রোমোজোম এই জিনিসটার একবারে যদি আমরা মিনিং বের করি তাহলে কি দাঁড়ায়? এটা বুঝাইতেছে রঙিন দেহ বা রঙিন বস্তু, রঙিন বস্তু বা রঙিন দেহ, ঠিক আছে? তো ফার্স্টে যখন এই স্ট্রাসবার্গার
এই ক্রোমোজোম জিনিসটা আবিষ্কার করছে তখন এর নাম ক্রোমোজোম ছিল না। সে নিউক্লিয়াসের মধ্যে কিছু সুতার মতো জিনিস আবিষ্কার করে, যেগুলোর নাম পরবর্তীতে সে দেয় এটা হইতে পারে কিছু একটা সাবস্টেন্স। তার পরবর্তীতে বিজ্ঞানীরা আরও রিসার্চ করে এটা সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশন বের করে, এবং ইনফরমেশন বের করে তারপরে এর নাম দেয় ক্রোমোজোম। আর ক্রোমোজোম নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? ধরো কোষ আমরা নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতেছি। এখন কোষের ভিতরে বেশিরভাগ জিনিসপাতি হইতেছে স্বচ্ছ টাইপের, তো সব কিছুই সাদা 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 লাগবে। এখন সব কিছুই যদি সাদা হয় তাইলে তো আলটিমেটলি প্যাচাল, কারণ এখানে অনেকগুলো জিনিসপাতি আছে। কিছু অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, দেন আরও অনেকগুলো অঙ্গাণু আছে। এর পাশাপাশি নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে আবার এই ক্রোমাটিন তন্তু আছে বা ক্রোমোজোম আছে, তাই না? তো আলটিমেটলি সব কিছু যদি সাদা সাদা হয় কোনটা ছেড়ে কোনটারে দেখবে, একটা কনফিউজিং ব্যাপার না? তো এই জিনিসটা এড়াইতে কোনো জিনিস নির্দিষ্টভাবে বা ভালোভাবে মাইক্রোস্কোপের নিচে দেখতে হইলে আমরা একটা প্রসেসে কাজ করি, সেটাকে বলি হচ্ছে স্টেইনিং। স্টেইনিং প্রক্রিয়ায় করা হয় কি, ওই যে স্লাইডটা আমরা নিছি বা যেখানে আমরা মাইক্রোস্কোপে কোষটা নিয়ে আমরা যেখানে কোষটাকে দেখতেছি জুম করে লেন্স দিয়ে আর কি, তো ওই জায়গায় কিছু রঙিন বস্তু বা একটা তরল পদার্থ বা রঙিন তরল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এই রঙিন তরল ওই পদার্থের কিছু কিছু জিনিস অ্যাবজর্ব করে। তো যারা যারা এই রঙিন জিনিসটা অ্যাবজর্ব করে তাদের কালারও ওই রঙিন তরলের মতো হয়ে যায়, তখন ওর কালারটা আর সাদা থাকে না, তখন ওই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। তো ক্রোমোজোম হলো এরকম একটা জিনিস। আমরা যখন রঙিন তরল বস্তুটা স্লাইডের মধ্যে দিছি বা মাইক্রোস্কোপে যেখানে কোষটা নিছি ওই জায়গায় দিছি, ওই ক্রোমোজোম রঙিন তরলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করছে। তাহলে আলটিমেটলি ক্রোমোজোমের কালার আর এরকম অস্বচ্ছ বা সাদা এরকম নাই, ওইটাও খুব রঙিন হয়ে গেছে। তো ওইটার কালার এই জন্য স্পষ্টভাবে মাইক্রোস্কোপের নিচে দেখা যাইতেছিল বা এটাকে খুব ভালোভাবে দেখা যাইতেছিল। তো এখন এটা যেহেতু রং খুব ভালোভাবে অ্যাবজর্ব করতেছে বা ওই রঙিন বস্তুটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করতেছে, তো বিজ্ঞানীরা তখন এটার নাম দিছে এটা রঙিন বস্তু বা ক্রোমোজোম, ঠিক আছে? এই নামটা দিচ্ছে বিজ্ঞানী ওয়াল্ডিয়ার এবং পেইন্টার। তাদের নাম আমাদের বইয়ে নাই আপাতত, তো তাদের নাম নিয়ে আমরা এখন আলোচনায় যাব না। আপাতত জাস্ট আমরা নামের মিনিংটা জানলাম, রঙিন বস্তু কেন তাকে বলা হয়। আর ক্রোমোজোম নাম আসছে অনেক পরে, অনেক আগে হয়তো স্ট্রাসবার্গের দেখছি, তারপরে এখানে কারো কারো বইয়ে লেখা আছে ফ্লেমিংয়ের কথাও। তো আলটিমেটলি এখানে আমাদের বইয়ে স্ট্রাসবার্গের আছে, আমি বার্গার দিয়ে মনে রাখি। তো আমরা এখান থেকে একটা ট্রিক্স ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ক্রোমো, তাই না? ক্রোমো মানে রঙিন, আর এখানে তো বার্গার আছে, তো আমরা ধরি হচ্ছে একটা রঙিন বার্গারের কথা, ঠিক আছে? রঙিন বার্গার, যে ধরো বাংলাদেশি বার্গার, ঠিক আছে? এই হচ্ছে তার উপরে বান, এটা হইতেছে তার নিচের বান, দেন মাঝখানে হইতেছে সবুজ রঙের একটা প্যাটি আছে, ঠিক আছে? এই হইতেছে আমাদের রঙিন বার্গার। তো রঙিন বার্গারের যে ক্রোমো বা রঙিন আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ক্রোমোজোম মনে রাখতে পারবো। আর হচ্ছে এখানে যে বার্গার, এটা এই বার্গার দিয়ে আমরা হইতেছে এনার নাম মনে রাখতে পারবো, ঠিক আছে? তো আমাদের নাম মনে থাকবে যে কে এটা আবিষ্কার করছে, ওকে, ঠিক আছে। এরপরে আসো ক্রোমোজোমের দৈর্ঘ্য প্রস্থ, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা ইজিলি ভাবে মনে রাখতে পারি, এটা নিয়ে কোনো প্যারাই নেই। তুমি হচ্ছে জাস্ট দেখো যে ক্রোমোজোম শুরু হয়েছে কি দিয়ে? সি দিয়ে শুরু হয়েছে, তাই না? সি দিয়ে শুরু হয়েছে, তো সি কি? 3 নম্বর আলফাবেট বা থার্ড আলফাবেট। তো 3 দিয়ে আমরা মনে রাখতে পারি যে দৈর্ঘ্য প্রস্থ কত, যেহেতু 3 আছে এখানে, তো 3 দিয়ে আমরা মনে রাখি যে 3.5 থেকে 30 মাইক্রন, ঠিক আছে? এইটা হইতেছে ক্রোমোজোমের দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে দৈর্ঘ্য। তো আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা জিনিস আমরা হইতেছে মেজারমেন্ট করি, আর দৈর্ঘ্য প্রস্থের মধ্যে দৈর্ঘ্য হইতেছে সবচেয়ে বড়। তাহলে দৈর্ঘ্য যদি 3 হয় বা 3 রিলেটেড হয়, তাহলে প্রস্থ কি হবে? দৈর্ঘ্য থেকে একটু ছোট হবে। তাহলে 3-এর চেয়ে কম কি? 2। তাহলে এখানে 2 দিয়ে আমরা মনে রাখবো 0.2 থেকে 20 মাইক্রন বা 2 মাইক্রন এরকম কিছু ছিল। এটা হইতেছে কি হবে? ক্রোমোজোমের প্রস্থ। এই জিনিসগুলো আমি প্যারালালি তোমাদের বই থেকে দাগেও দিতে পারি, তো আমি হইতেছে ওই কাজটা করি, বই থেকে একবারে জিনিসগুলো দাগাইতে থাকি, তাহলে এটা বেটার হয়। আচ্ছা, এই জিনিসটা আমাদের একটু মিনিমাইজ করতে হবে। আবার এই জিনিসটা ফেরত আসতে হবে আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন দেখব তখন এসে। আপাতত আমি এই জিনিসগুলো একটু তোমাদের বই থেকে দাগাই দিই। আচ্ছা, এটা হইতেছে 0.2 থেকে এখানে আমাদের 0.2 থেকে
2 মাইক্রন এটা খেয়াল করতে হবে, সাথে হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা আবার আমাদের পড়াশোনায় ফেরত যাই। তো এটা হচ্ছে মাঝখানে একটা পয়েন্ট হবে 0.2 থেকে 2.0। আচ্ছা, এর সাথে হইতেছে আমাদের আরেকটা রেঞ্জ মনে রাখা লাগবে, সেটা হইতেছে 2 থেকে 1600টা এর সংখ্যা হইতে পারে। তো এটা কতগুলো হইতে পারে? 2 থেকে 1600টা একটা জীবে টোটাল ক্রোমোজোম থাকতে পারে। তো এই সংখ্যাটা আমরা 2 দিয়েই রিলেট করে মনে রাখবো, তো 2 থেকে এটা আসতেছে। ওকে, ঠিক আছে, তাইলে আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। এখান থেকে তুমি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো যে 2টা ক্রোমোজোম কোথায় থাকে। এটা থাকে হচ্ছে গোলকৃমিতে। ঠিক আছে, এটা থাকে কোথায়? গোলকৃমিতে। ওকে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই কাজগুলো আমাদের মোটামুটি শেষ ক্রোমোজোম রিলেটেড। এর সাথে আমাদের ক্রোমোজোমের আরেকটি নাম মনে রাখা লাগবে, সেটা হলো বংশগতির ভৌতভিত্তি। ঠিক আছে, এটাকে কি বলে? বংশগতির ভৌত ভিত্তি। তো বংশগতির ভৌত ভিত্তি এটাকে কেন বলা হয়, এই জিনিসটা আমাদের খ নাম্বারে আসতে পারে। এছাড়া এটাকে তোমার ক নাম্বারে জিজ্ঞেস করতে পারে যে বংশগতির ভৌত ভিত্তি কাকে বলে বা কোনটা, এবং এমসিকিউতে সেম কোশ্চেন দেয়। এটা খুবই ফেমাস একটা কোশ্চেন। তো আলটিমেটলি এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বংশগতি বলতে হইতেছে আমরা কি বুঝছিলাম একটু আগে? বংশগতি বলতে আমরা বুঝছিলাম যে কিভাবে পিতামাতা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, বা পিতামাতার বৈশিষ্ট্য কিভাবে সন্তানের মধ্যে চলে যায় বা সঞ্চারিত বা ট্রান্সফার হয়। তো এখানে আমরা কোষ বিভাজনের সময় বা অন্য কোনো চ্যাপ্টারে এই জিনিসটা আমরা অলরেডি দেখছি। ধরো এটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, এটা কি বলতেছি হচ্ছে আমরা জনন মাতৃকোষ। কি নাম? জনন মাতৃকোষ। তো জনন মাতৃকোষের মধ্যে কতগুলো আছে? 2n সংখ্যক ক্রোমোজোম আছে। মানে এটা যদি মানুষের কোষ আমরা ধরি তাহলে এই ক্ষেত্রে কতগুলো আছে? 46টা। ঠিক আছে, মানুষের কোষ যদি ধরি তাহলে এখানে আছে কত? 46 বা 46টা। তো এই ক্রোমোজোম সংখ্যা এখানে তুমি পাইতেছো। এখন কি হইতেছে, এখান থেকে কোষ যখন মিওসিস ডিভিশন হইতেছে, কি ডিভিশন? মিওসিস। মিওসিস ডিভিশন হইতেছে, তখন এই 2n বা এই ডিপ্লয়েড কোষ থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হইতেছে, তাই না? তো এরকম 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। এটাকে আমরা বলতেছি এরকম, ধরো 4টা হবে, আমরা 4 দিয়ে গুণ করে দিলাম আর কি। সো এটা হইতেছে n, যেটা হইতেছে একটা জনন কোষ। তো জনন কোষ কি হইতে পারে? এটা যদি একটা পুরুষ হয় সেক্ষেত্রে এই জনন কোষটা কি হবে? একটা স্পার্ম বা শুক্রাণু হবে। আর যদি এটা একটা মেয়ের হইতো, মেয়ের জনন কোষ হইতো, তাহলে সেক্ষেত্রে এই জনন কোষটা হইতো একটা ডিম্বাণু, তাই না? বা হইতেছে ওভাম। তো এক্ষেত্রে আমরা জনন কোষ 2 টাইপে পাইতে পারি। একটা কি? শুক্রাণু, যদি এটা মেল হইতো। আর আরেকটা পাইতে পারি কি? ডিম্বাণু, যদি এটা ফিমেল হইতো। তো এই কনসেপ্টগুলো হইতেছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো শুক্রাণু আর ডিম্বাণু এই জিনিসগুলো তৈরি হইতেছে। এখন এই যে কোষগুলো যেটা হইলো, এটাকে কি বলতেছি আমরা? হ্যাপ্লয়েড, তাই না? এটা কি বলতেছি হচ্ছে আমরা? হ্যাপ্লয়েড। আর এটা ছিল কি? ডিপ্লয়েড। তো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কাহিনীটা কি? এখানে ক্রোমোজোম সংখ্যা দিয়ে আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বুঝাই থাকি। তো আমরা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখে ফেলি, সেটা হইতেছে মানুষের ক্যারিওটাইপিং। এটার জন্য আমরা বই থেকে একটা ছবি দেখব। আমরা বইয়ে এখানে হইতেছে নিচের দিকে গেলে একটা ছবি দেখতে পাবো। তো আমরা নিচে একটু এটা স্ক্রল করতে হবে। এখানে ক্যারিওটাইপিং জিনিসটা আমরা একটু ছবি দিয়ে দেখে নিই, তাইলে আমাদের এই জিনিসটা বুঝতে অনেকটা ইজিয়ার হবে। এই তো আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখানে দেখো। তো এখানে দেখতেছো মানুষের 23 জোড়া ক্রোমোজোম দেখানো হয়েছে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46টা তো আমরা জানি, তাই না? আমরা হইতেছে জানি কোষের সংখ্যা হইতেছে 46, বা এটাকে আমরা ইজিলি বলি হচ্ছে 23 জোড়া। তো 23 জোড়া বলার হইতেছে একটা স্পেসিফিক কারণও আছে। আমাদের যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলোর মধ্যে 23টা হলো ইউনিক, বাকি 23টা হইতেছে এর কপি। ঠিক আছে, এই কথাটা খুব ভালোভাবে শুনো। 23টা হইতেছে ইউনিক ক্রোমোজোম, বাকি 23টা ক্রোমোজোম হচ্ছে এদের কপি ক্রোমোজোম। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাইতেছি টোটাল 46টা ক্রোমোজোম। ঠিক আছে,
এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা হইতেছে ইউনিক ক্রোমোজোম, বাকি 23টা হইতেছে এদের কপি। এই কপিগুলোর মধ্যে অর্ধেক আসে বাবা থেকে, অর্ধেক আসে মা থেকে, অর্থাৎ 23টা আসে পিতা থেকে, 23টা আসে মা থেকে। তো আলটিমেটলি 23 কত হয়ে যায়? 46টা হয়ে যায়। এখন এই 46টা ক্রোমোজোম আমরা দেখতে পাই আবার কোথায়? যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় এবং জাইগোট তৈরি হয় ওই ক্ষেত্রে গিয়ে। তাহলে জাইগোটের মধ্যে এক কপি ক্রোমোজোম আসে বাবা থেকে, আরেক কপি ক্রোমোজোম আসে মা থেকে। তাহলে আলটিমেটলি তার কাছে প্রত্যেকটা ইউনিক ক্রোমোজোমের কয়টা কপি আছে? 2টা করে, তাই না? তাহলে প্রত্যেকটা ইউনিক ক্রোমোজোম 2টা করে কপি আছে, কারণ 23টা হইতেছে ইউনিক ক্রোমোজোম, বাকি 23টা হইতেছে এর কপি। তো আলটিমেটলি এখানে একটা জীবের মধ্যে কত সংখ্যক ক্রোমোজোমের কপি আছে এই জিনিসটাকে আমরা বলি দিতেছে প্লয়েডি। এটাকে বলি হচ্ছে আমরা প্লয়েডি। তো এখানে যেহেতু 2 জোড়া আছে, বা একটা ক্রোমোজোমের 2টা, 1 জোড়া আছে, সরি 2 জোড়া না, 1 জোড়া করে ক্রোমোজোম আছে, বা 2টা কপি আছে একটা ক্রোমোজোমের একটা ডিপ্লয়েড কোষে, তাই জন্য এটাকে বলছি আমরা ডিপ্লয়েড। প্লয়েডি মানে হইতেছে কতগুলা কপি আছে। আর যদি হইতেছে একটাই ক্রোমোজোম থাকে, মানে একটা কপি থাকে, ইউনিক ক্রোমোজোমের একটা কপি থাকে, সেই ক্ষেত্রে বলি হইতেছে আমরা হ্যাপ্লয়েড। যদি সেক্ষেত্রে হইতেছে আমরা কি বলি n, বা n×1, এটার ক্ষেত্রে 2n, মানে আমার ইউনিক ক্রোমোজোম সংখ্যা হইতেছে n, সেটা ডবল আছে বা 2টা করে কপি আছে ডিপ্লয়েডের ক্ষেত্রে, একটা করে কপি আছে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে। যদি ইউনিক ক্রোমোজোমগুলো 3টা করে কপি থাকে তাহলে সেটাকে বলবো হইতেছে আমরা ট্রিপ্লয়েড। ঠিক আছে, সেটাকে বলবো হইতেছে আমরা ট্রিপ্লয়েড। সেটাকে আমরা লিখবো কি 3n। তো মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে যখন একটা জন্মমাতৃ কোষ থাকে বা স্বাভাবিক দেহ কোষ থাকে, সেটা হইতেছে কি হয়? 2n হয়। এই 2nটা হইতেছে স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু যখন জনন করার সময় আসে তখন এই 2n কোষ বা ডিপ্লয়েড কোষ থেকে কি হয়ে যায়? হ্যাপ্লয়েড কিছু শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, যেগুলো হইতেছে জনন কোষ। তো শুক্রাণু আর ডিম্বাণু যখন তৈরি হয় তখন কি হয়? এখানে ধরো আমরা শুক্রাণু ডিম্বাণু কাহিনী দেখি। এখানে ধরো শুক্রাণু আছে, এর মধ্যে 23টা ক্রোমোজোম আছে। এইখানে ধরো ডিম্বাণু আছে, এর মধ্যেও তোমার 23টা ক্রোমোজোম আছে। বাট এরা যখন মিলিত হইতেছে তখন কি তৈরি হইতেছে? একটা জাইগোট তৈরি হইতেছে। এই জাইগোটের মধ্যে তাইলে এখানে 23টা আছে, তাইলে এটাকে কি বলতে পারি আমরা? n। এখানে 23টা আছে, তাইলে এটাকে বলতে পারি আমরা n। তারপর যখন জাইগোট তৈরি হইতেছে তাহলে n প্লাস n, তাইলে কত হইতেছে? 2n। আর এখানে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? 46টা। তারপরে এই জাইগোট থেকে পূর্ণ একটা মানুষ বা পূর্ণ একটা বাচ্চা তৈরি হবে, তাহলে ওই বাচ্চাটার মধ্যেও তোমার প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড হয়ে যাবে। এখন ওই বাচ্চা যখন আবার জনন করবে তখন ওই ডিপ্লয়েড কোষগুলো থেকে আবার হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, যেগুলো হয় শুক্রাণু হবে, নাহলে ডিম্বাণু হবে, ডিপেন্ডস অন ওর জেন্ডার কি, বা মেল না ফিমেল, ওইটার উপর ডিপেন্ড করে এইটার তৈরি হবে। তারপর ও আবার যখন জনন করবে সেম প্রসেসে আবার জাইগোট তৈরি হবে, আবার বাচ্চা তৈরি হবে। সো এই জিনিসটা বারবার সার্কুলার ওয়েতে রিপিট করতে থাকে প্রত্যেক জেনারেশনে। তো এখানে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কাহিনীটা আশা করি তোমরা বুঝছো। এখন এই জিনিসগুলা যেটার ভিত্তিতে আমরা n বা 2n বলতেছি সেটা কি? সেটা হইতেছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম সংখ্যা কয় কপি করে আছে। তো আলটিমেটলি আমরা এখানে দেখতেছি যে বাবার 23টা আর মায়ের 23টা ক্রোমোজোম বাচ্চার মধ্যে আসতেছে, তো বাচ্চার ক্ষেত্রে 46টা ক্রোমোজোম হয়ে যেতেছে। এখন বাচ্চার মধ্যে বাবা মা থেকে যে ক্রোমোজোমগুলো আসতেছে, এই ক্রোমোজোমের মধ্যেই আমাদের সকল বৈশিষ্ট্য আছে। আমাদের যা যা বৈশিষ্ট্য সব কিছুই ওই ক্রোমোজোমের মধ্যে আছে। ওই ক্রোমোজোম যখন বাবা মা থেকে আমাদের মধ্যে আসতেছে তখন বাবা মার বৈশিষ্ট্যগুলা আমাদের মধ্যে চলে আসতেছে। সেম ওইতে বাবা মার যারা বাবা মা ছিল তাদের থেকে ক্রোমোজোম যখন বাবা মার মধ্যে আসছে, তো তাদের পিতামাতার বৈশিষ্ট্য ওইভাবে তাদের মধ্যে আসছে। সেম জিনিসটা আমাদের ক্ষেত্রেও হবে। তুমি ধরো জেনজি, তোমার বাচ্চা জেন আলফা, তোমার বাচ্চার মধ্যে তোমার বৈশিষ্ট্যগুলো যেভাবে যাবে সেইগুলো ক্যারি করে নিয়ে যাবে কে? ক্রোমোজোম। তোমার বৈশিষ্ট্য যেগুলো তোমার মধ্যে আছে, যে বৈশিষ্ট্যগুলো অলরেডি তুমি তোমার পিতামাতা থেকে পাইছো, তোমার দাদাদের থেকে পেয়েছো, অলরেডি তোমার অনেক পূর্বপুরুষ আছে, ধরো ওনাদের কাছ থেকে তুমি পাইছো, ওই জিনিসগুলো স্টোর আছে কোথায়? ক্রোমোজোমের মধ্যে। দেন ক্রোমোজোমের মধ্য থেকে এই জিনিসগুলা যাবে সামনে জেনারেশনে, মানে তোমার বাচ্চার মধ্যে। তো আলটিমেটলি তোমার বৈশিষ্ট্য, তোমার পিতামাতা বৈশিষ্ট্য, তোমার দাদা দাদি এবং তোমার পূর্বপুরুষের বৈশিষ্ট্য তোমার থেকে তোমার বাচ্চার মধ্যে নিয়ে যেতেছে কে? ক্রোমোজোম। তো আলটিমেটলি আমরা পড়ছিলাম কি? বংশগতি। যে প্রক্রিয়ায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হয় সেই প্রসেসটাই হইতেছে বংশগতি, বা যে কোনো বৈশিষ্ট্য পিতামাতার
যেই প্রক্রিয়ায় সন্তানের মধ্যে সঞ্চারিত হয় সেটাই হইতেছে বংশগতি। তো আলটিমেটলি এই বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হইতেছে কার মাধ্যমে? ক্রোমোজোমের মাধ্যমে। তাই জন্য বংশগতির ভৌত ভিত্তিকে বা ভিত্তিকে ক্রোমোজোম। কথাটা বুঝছো? তাহলে বংশগতির ভৌত ভিত্তি হইতেছে ক্রোমোজোম। এই জিনিসটা আমাদের সিকিউর কতে আসতে পারে, খতে আসতে পারে বুঝায় লেখার জন্য, আর এমসিকিউতে আসে। তো আলটিমেটলি আমাদের এখান থেকে সব কিছু মোটামুটি পড়া হয়ে গেলো ক্রোমোজোম রিলেটেড। তো এখান থেকে তোমরা একটা জিনিস ভুল করো, সেটা হইতেছে এই যে প্রস্থটা, ঠিক আছে? প্রস্থ এই যে 2 থেকে মনে রাখার কথা, আমি এটা অফলাইনেও এমনি পড়াইছি। অনেকে করে কি 2 মনে রাখে জাস্ট, ঠিক আছে? 2 মনে রাখে, 0.2 পর্যন্ত সে মনে রাখতে পারে, কিন্তু এখানে যে 2 হবে না এখানে 20 হবে, এই জিনিসটা হইতেছে ক্যাচার লাগে ফেলে। তো এই জিনিসটা একটু ভালো মতন খেয়াল করবা যে এখানে 0.2 আর এখানে তোমার জাস্ট উল্টাই দিবা 2.0, এক্সট্রা কিছুই অ্যাড হবে না প্রস্থের ক্ষেত্রে। আর তুমি এমনিও কমন সেন্স দিয়ে মনে রাখতে পারো। ক্রোমোজোম জিনিসটা তো দেখলাই, তাই না? এই জিনিসটা কেমন, এরকম হইতেছে লম্বা একটা জিনিস, এইরকম লম্বা একটা জিনিস, তাই না? তো এটার লম্বা এত বড়, প্রস্থ এত ছোট। তো আলটিমেটলি লম্বা যদি হাইয়েস্ট ধরলাম 30 মাইক্রন হয়, তাহলে প্রস্থ এত ছোট, এটা কি কোনোদিন 20 মাইক্রন হইতে পারে? তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো, 20 মাইক্রন হইতে পারে? হইতে পারে না। তো আলটিমেটলি ট্রিক্স দিয়ে মনে রাখা ভালো, বাট জানতে হবে ট্রিক্সের কোথায় যায় আটকায় যাবে। কারণ টিচাররাও জানে যে পোলাপান ট্রিক্স দিয়ে মনে রাখে, এবং কোথায় কিভাবে অপশান দিলে তারা মারা খাবে, কিভাবে ধরা পড়বে, এটাও তারা ভালো মতন জানে। তো ট্রিক্স দিয়ে যেটা মনে রাখো বা যেভাবেই মনে রাখো, খুবই অ্যাকুরেটলি মনে রাখতে হবে, কারণ টিচাররা ওইভাবে প্রশ্ন বানাবে যেন তুমি বেশি ভুল করো। তোমার একটা অপশান দিয়ে দিবে যেটা দেখেই তোমার মনে হবে যে এটাই রাইট অ্যান্সার, এবং ওইটা ক নাম্বারেই দিবে, তুমি ওইটা দেখে প্রথমেই দাগাই দিবা। ঘ নাম্বারে বা গ নাম্বারে যায় লাস্টে যায় দেখবা হয়তো বা এখানে হ্যাঁ রাইট অ্যান্সারটা ছিল। তো এইগুলো জিনিসপাতি থেকে আগে থেকে সাবধান থাকতে হবে। নিজের পরীক্ষা দিয়ে বারবার পরীক্ষা দিয়ে বারবার এমসিকিউ সলভ করে নিজের ভুলগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোথায় তোমার আটকাই দিতেছে, কোথায় তোমার ভুল হইতেছে। ওই জিনিসগুলো তুমি যদি আগে থেকে নিজেকে ট্রেন আপ করে রাখতে পারো, তাহলে মেইন পরীক্ষায় যে ওই জিনিসগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে, এবং তোমার মার্ক নর্মাল যে আসার কথা ছিল তার থেকে আরও বেশি আসবে। তো যা পড়তেছো একটু ট্যাকটিক্যালি পড়তে হবে, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, তাইলে তুমি ওই পড়াতে অন্যদের বিট করতে পারবে। তাইলে আমাদের ক্রোমোজোম রিলেটেড পড়া শেষ। এরপরে আমরা এর আগে কি দেখছিলাম? ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, তাই না? এখন আমরা দেখবো হইতেছে ডিএনএ স্ট্রাকচার। তো ডিএনএ ফুল ফর্ম কি ভাইয়া? ডিএনএ বলতে হইতেছে আমরা বুঝাই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কি বুঝাই আমরা? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখানে নামের মধ্যে একটা জিনিস দেখো, এর নামের মধ্যে আছে কি? নিউক্লিক অ্যাসিড, তাই না? এর মধ্যে কি আছে? নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড 2 ধরনের হয়ে থাকে, একটা হয় ডিএনএ আর একটা হইতেছে আরএনএ। তো নিউক্লিক অ্যাসিড 2টা টাইপের হইতে পারে, একটা হইতেছে ডিএনএ আর একটা হইতেছে আরএনএ। তো ডিএনএর ফুল ফর্ম কি ছিল? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা হইতেছে আমরা এখানে লিখছি। আর আরএনএর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এগুলো মিনিং কি, কেমনে নাম আসছে, সব কিছু আমরা এখন দেখব। তো আরএনএর ফুল ফর্ম কি ভাইয়া? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো সব নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা সেম গঠন থাকে। এই নিউক্লিক অ্যাসিডের গঠনগুলোর মধ্যে কি কি আছে এই জিনিসগুলো আগে আমরা একটু দেখি, তারপরে আমরা প্রথাগত পড়াশোনার মধ্যে আসতেছি। তো এখানে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার দেখি। এখানে হচ্ছে ধরো ডিএনএর যেগুলো কম্পোনেন্ট আছে বা যেগুলো পার্ট আছে, এগুলো পার্টগুলো কি কি? তো এখানে হচ্ছে মূলত 3টা জিনিস থাকে। একটা হচ্ছে সুগার, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে শর্করা। এই শর্করাটা আবার একটা স্পেশাল টাইপের শর্করা, এটাকে বলি হইতেছে আমরা পেন্টোজ শর্করা। তো এটাকে কি বলি আমরা? পেন্টোজ শর্করা। তো এটা মিনিংটা কি ভাইয়া? পেন্টোজ শর্করা। এখানে পেন্টো বা পেন্টা এই বলতে বোঝা হইতেছে 5, ঠিক আছে? তো পেন্টোজ শর্করা যদি বলে বা পেন্টোজ শর্করার কথা যদি বলা হয়, তাহলে এটা বুঝায় কি? এটা 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, ঠিক কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন
বিশিষ্ট শর্করা। 5টা কার্বন কোথায় থাকে, কেমনে থাকে, সব দেখাই দিছে তোমাদের। দেন সুগারের পরে আরেকটা পার্ট থাকবে, সেটা হইতেছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস থেকে অনেক ক্লাসিফিকেশন আছে, এটা হইতেছে আমরা পরের পৃষ্ঠায় পড়ব। নাইট্রোজেন বেস আরেকটা জিনিস থাকবে, সেটা হইতেছে আমাদের ফসফেট গ্রুপ, ঠিক আছে। একটা হচ্ছে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ। তো মূলত এই 3টা জিনিস দিয়েই আমাদের ডিএনএ তৈরি হবে। সেম জিনিসগুলা তুমি আরএনএ এর মধ্যেও পাবা, নিউক্লিক অ্যাসিডের গঠনের মধ্যে এই 3টা জিনিসই থাকে। সুগার বা শর্করা যেটা আছে এইটা একটু চেঞ্জ হবে, অন্যান্য যেগুলো স্ট্রাকচার বা গঠনগত দিক আছে এগুলোতে একটু চেঞ্জ হবে। এই দিয়ে ডিএনএ আর আরএনএ একটা থেকে আরেকটা আলাদা হবে এই বৈশিষ্ট্যের কারণে। কিন্তু এই যে 3টা জিনিস, এটা ডিএনএ এর মধ্যেও আছে, আরএনএ এর মধ্যেও আছে, ঠিক আছে, 3টাই থাকবে। এখন আমরা নাইট্রোজেন বেস নিয়ে একটু পড়াশোনা করি। আসো নাইট্রোজেন বেস নিয়ে আমরা একটু পড়াশোনা করি। এখানে নাইট্রোজেন বেস হচ্ছে তোমাদের 2টা টাইপের, ঠিক আছে। নাইট্রোজেন বেস 2টা টাইপের, একটা হইতেছে পিউরিন, আরেকটা হইতেছে পাইরিমিডিন। একটা হইতেছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে। তো এই 2টার নাম দিয়ে তুমি হচ্ছে এখানে মনে রাখতে পারছো কার মধ্যে মেম্বার সংখ্যা বেশি। এই পিউরিনের মধ্যে আরও 2জন আছে, পাইরিমিডিনের মধ্যে আরও 3জন আছে, ঠিক আছে। পিউরিন এটার মধ্যে কে কে আছে, এর মধ্যে আছে হইতেছে তোমার 2জন, একটা হচ্ছে অ্যাডেনিন, এ হইতেছে এটা সংকেত, এটা দিয়ে আমরা বুঝিয়ে দিতেছে অ্যাডেনিন, আর জি দিয়ে আরেকজন আছে, এটাকে আমরা বলে দিতেছে গুয়ানিন। নাম একটু খারাপ হইলেও মনে রাখতে হবে, কিছু করার নাই। তো পাইরিমিডিন এর মধ্যে হইতেছে আমরা এখন পাবো কি, এর মধ্যে আছে আবার 3জন, সি, সি দিয়ে হচ্ছে আমাদের মনে রাখবো সাইটোসিন, সাইটোসিন, ঠিক আছে। দেন টি দিয়ে মনে রাখতে হবে হচ্ছে থায়ামিন, সিটিইউ, 3জন আছে। থায়ামিন না বলে থাইমিন বলবা, এটা হইতেছে বেটার। থায়ামিন আবার হচ্ছে ভিটামিন B1 এর নাম। ভিটামিন বি যেটা আছে ওটার মধ্যে 12টা প্রকারভেদ আছে, 12টা নাম আছে, B12 পর্যন্ত আছে, বাট মাঝখান থেকে সব কিছু নাই। ভিটামিন B8 নাই, তারপর ভিটামিন হইতেছে তোমার B5, এই জিনিসগুলো হইতেছে কিছু কিছু আছে, আবার কিছু কিছু নাই। তো আলটিমেটলি এই জিনিসটা 1 থেকে 12 পর্যন্ত যায়, মাঝখানে কিছু গ্যাপ আছে। তো ওর মধ্যে যে ভিটামিন B1 আছে ওইটাকে বলে দিতেছে আমরা থায়ামিন, আর এটা হচ্ছে থাইমিন। থাইমিন হচ্ছে নাইট্রোজেন বেস, আর থায়ামিন হইতেছে কি ভিটামিন B1, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে থাইমিন তাহলে, ঠিক আছে ভাই, এটা থাইমিন। দেন ইউ দিয়ে আরেকটা জিনিস আছে, এটা কি বলি হচ্ছে আমরা ইউরাসিল, ঠিক আছে, ইউরাসিল। তো এই হলো আমাদের ক্লাসিফিকেশন নাইট্রোজেন বেস 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। এখন এর মধ্যে কি কি আছে, পিউরিনের মধ্যে অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, দেন পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল আছে। এখন তুমি বলতে পারো যে এগুলো কি ভাই, এগুলো কি নাম কইলেন, এগুলো কেমনি কি, এগুলো মানে জিনিসটা কি। এখন এই জিনিসটা হইতেছে আমি তোমাদের 2টা এঁকে দেখাই, এই 2 প্রকার কেন, এর 2জন কি জন্য একজন থেকে আরেকজন আলাদা, এই জিনিসটা তাইলে তোমরা ছবি দেখলে বুঝতে পারবা। তো আমরা হইতেছে এখান থেকে অ্যাডেনিন আর এখান থেকে থাইমিন, এই 2জনের ছবি দেখি চলো। সো ফার্স্ট অফ অল আমরা হইতেছে অ্যাডেনিন দেখি, আমরা এই কালার দিয়ে আঁকি। সো অ্যাডেনিনের ক্ষেত্রে হইতেছে আমরা ফার্স্টে ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন, এই ছবি তোমার লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপাতত আঁকাই দিছি। এটা একটু পরে সামনে যায় আমি আবার আঁকাবো, আবার ওই সেম জিনিসটা তোমাদের বুঝাবো। আপাতত তোমরা একটু বোঝার চেষ্টা করো এটার মধ্যে কি এমন আছে যেই কারণে 2টা আলাদা। আচ্ছা, দেন এখানে হচ্ছে হবে নাইট্রোজেন, দেন এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে আরেকটা নাইট্রোজেন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, ডবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন। সো এই জিনিসটা কে বলতেছি আমরা অ্যাডেনিন, ঠিক আছে। এটা কি কি বলি আমরা, অ্যাডেনিন। এইটা হলো
অ্যাডেনিন, যেটা কার মধ্যে ছিল, এটা হচ্ছে ছিল পিউরিনের মধ্যে, তাই না? এটা কার মধ্যে ছিল, এটা হচ্ছে পিউরিনের মধ্যে ছিল। এখন তুমি পার্থক্য তো বুঝবা যখন হচ্ছে আমি থাইমিন আঁকবো, যখন হচ্ছে পাইরিমিডিনে একজনের ছবি আঁকাবো তখন। এখন পাইরিমিডিনের ছবিটা আঁকি চলো। পাইরিমিডিনের ছবি কোন কালার দেখাবো, সেম কালার ইউজ করি। পাইরিমিডিনের ক্ষেত্রে এখানে সো এই জিনিসটা হইতেছে কি থায়ামিন, থায়ামিন না থাইমিন, ঠিক আছে? তো এটা হচ্ছে টি, যেটা হইতেছে কি ছিল, পাইরিমিডিন। এখন তুমি নিজে দেখো এদের মধ্যে পার্থক্য কি দেখতে পাইতেছো। এখানে একটা চক্র, ওখানে সরি এখানে দুইটা চক্র, ওখানে একটা চক্র, তাই না? এই বেসিক ফান্ডামেন্টাল পার্থক্যটাই তোমরা আপাতত মনে রাখো, যে যেগুলো পাইরিমিডিন গ্রুপ ওগুলোর মধ্যে তুমি একটা চক্রাকার গঠন দেখতে পাবা বা একটা চক্র দেখতে পাবা, আর যেগুলো হইতেছে পিউরিন এর হইতেছে এর মধ্যে দুইটা চক্র তুমি দেখতে পাবা, ঠিক আছে? এখন তুমি এইভাবে মনে রাখতে পারো যে ছোট মরিচের ঝাল বেশি, এর নামটা ছোট পিউরিন, কিন্তু এর মধ্যে চক্র আছে দুইটা। আর পাইরিমিডিন নাম বড় কিন্তু এর মধ্যে মাল কম, মানে একটা চক্র আছে, ঠিক আছে? তো ছোট মরিচের ঝাল বেশি, বড় মরিচের মাল কম, একটাই আছে চক্র, ঠিক আছে? আচ্ছা এখন হইতেছে এটার কি মানে আমি অফলাইনে পড়াইছিলাম, একটা স্টুডেন্ট বলছিল ভাই বড় মরিচের তাইলে মাল কম, ছোট মরিচের ঝাল বেশি হইলে। আচ্ছা এখন তুমি এই নামটাও ক্যাপিটালাইজ করে আরেকটা জিনিস মনে রাখতে পারো, যেহেতু পিউরিন আর পাইরিমিডিন দুইজনের মধ্যে আমরা এখানে দেখতেছি জিনিসপাতিগুলো, তো আলটিমেটলি আমার কনফিউশন লাগবেই পিউরিনকে পাইরিমিডিনকে, ঠিক আছে? বাট একটা জিনিস ভালো, তোমাদের একটা জিনিস ভালো মনে থাকে, সেটা হইতেছে অ্যাডেনিন আর গুয়ানিন এই দুইজন যে একসাথে আছে এটা মনে থাকে। তোমাদের একসাথে মনে নাও থাকলে তুমি এই দিয়ে মনে রাখো, এ জি মনে রাখো। এ জি দিয়ে আমরা কেমিস্ট্রিতে একটা সংকেত পড়ছি না, সিলভার, ওই সিলভার দিতে মনে রাখো, এ আর জি একসাথে থাকে। সো আলটিমেটলি পিউরিন নামটা ছোট, তাই জন্য এর মেম্বারগুলোও কম, দুইটা মেম্বার খালি, ঠিক আছে? পাইরিমিডিন নামটা একটু বড়, তাই জন্য মেম্বারও একটু বেশি, তো মেম্বার হতেছে তিনটা। তো নাম্বার কি কি থাকে, সিটিইউ, ঠিক আছে? সিটিইউ এর মধ্যে আমরা সি আর টি মানে সাইটোসিন আর থাইমিন এই দুইটা নাইট্রোজেন গ্রুপ আমরা দেখতে পাবো ডিএনএর ভিতরে। কোথায় পাবো? ডিএনএতে। কিন্তু ইউরাসিল যে নাইট্রোজেন গ্রুপটা আছে এটা ডিএনএতে থাকবে না, ওইটা পাবো আমরা শুধুমাত্র আরএনএতে, ঠিক আছে? তো সি আর ইউ এই দুইটা নাইট্রোজেন বেস, এটা পাবো কোথায় আমরা? আরএনএতে। তো ইউরাসিল এই জিনিসটা ডিএনএতে থাকে না, এটা এমসিকিউতে আসে, ঠিক আছে ভাইয়া? কই আসবে? এমসিকিউতে। আরএনএতে ইউরাসিল থাকে। সো আরএনএতে আবার কি থাকে না? থায়ামিন থাকে না। থায়ামিন কই থাকে? ডিএনএতে থাকে। সরি থায়ামিন থাকে না, ঠিক আছে? আমিও ভুলভাল বলতেছি, মনে রাখবা থায়ামিন হচ্ছে ভিটামিন বি1, ঠিক আছে? এটা কিন্তু তুমি খাতায় যদি থায়ামিন লেখো তাহলে এটা কিন্তু অপরাধ হয়, ঠিক আছে? কারণ বায়োলজি প্রত্যেকটা জিনিসেরই একটা মিনিং আছে, তো মিনিং মেনটেন করতে হবে আমাদের। তো আমরা দেখলাম নাইট্রোজেন বেস, এখান থেকে আমরা ডিটেলস পড়লাম। এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস বাকি ছিল, সেটা হইতেছে আমাদের ফসফেট গ্রুপ, তাই না? আর ফসফেট গ্রুপটা হইতেছে আমরা একটু ডিটেলসে দেখি। ফসফেট গ্রুপ থেকে আমরা একটু দেখবো, এখানে হচ্ছে আমি স্লাইডে একটা ছবি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে সবগুলো নাইট্রোজেন বেসের ছবি দেওয়া আছে, তোমরা দেখলে দেখতে পারো, এগুলো মুখস্থ করতে হবে না, ঠিক আছে? এগুলো তোমার জাস্ট বোঝার জন্য একটু মনে রাখতে পারো। দেখো এখানে হইতেছে যে পিউরিন আছে, পিউরিনের মধ্যে গুয়ানিনের স্ট্রাকচার এটা, অ্যাডেনিনের স্ট্রাকচার এটা, দুইটা হইতেছে দুইটা রিং করে। আর পাইরিমিডিনের মধ্যে যে সি টি ইউ তিনজন আছে, তিনজন হইতেছে একটা করে রিং, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো আমরা হচ্ছে ফসফেটের স্ট্রাকচারটা দেখি। তো তোমরা ফসফেট বলতে বুঝো কি? ফসফরিক অ্যাসিড তো নাম শুনছো, তাই না? ফসফরিক অ্যাসিডের সংকেত কি ছিল ভাইয়া? ফসফরিক অ্যাসিডের সংকেত ছিল H3PO4। তো এটা গাঠনিক সংকেতটা কি ছিল? তোমরা তো কেমিস্ট্রিতে দেখার কথা, না দেখলেও প্যারা নেই, চিল, আমরা এখন দেখবো। তো এখানে হচ্ছে ধরো ফসফেট আছে, ফসফেট একটা অক্সিজেনের সাথে ডবল বন্ড দিয়ে যুক্ত আছে, ঠিক আছে? আমাদের এখানে অক্সিজেন কয়টা আছে ভাইয়া? 4টা আছে, তাহলে আমাদের 4টা আঁকতে হবে, তাই না? তো 4টা আঁকি চলো, একটা তো আঁকাই ফেললাম, এখন বাকি 3টা হইতেছে এই দুই পাশে আঁকাই দিব। তো ফসফরাসের ক্ষেত্রে তুমি এমনিতে মনে রাখো এর ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি বা যোজনী কত? 5, তাই না?
তোমাদের একটা জিনিস আমি ছোট্ট করে শিখাই দিই। ধরো হচ্ছে ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত ভাই? P15, তাই না? তখন যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আসলো। তো এখানে হচ্ছে 3p3 হইতেছে এখানে যোজ্যতা স্তরে আছে, এতটুকু আমাদের যোজ্যতা স্তরের এরিয়া। এখন এইটাকে যদি আমরা একটু ব্রেকডাউন করি তাহলে কি আসবে? 3s এর মধ্যে দুইটা আছে, 3px, 3py আর 3pz। 3px এ একটা ইলেকট্রন, 3py একটা ইলেকট্রন, 3pz একটা ইলেকট্রন। এরপরে 3d আছে, তাই না? তৃতীয় শক্তি স্তরে আমরা জানি ডি উপশক্তি স্তর থাকতে পারে, তাই না? দ্বিতীয় উপশক্তি স্তরে বা 2d থাকতে পারে না, বাট 3d তো থাকে। তো 3d এরপরে আছে, তো আমরা ধরলাম 3d xy এখানে আছে। সো এইখানে এই ফসফরাস এই জিনিসটাকে যখন হচ্ছে আমরা উত্তেজিত করব তখন কি হবে? এটাকে যখন আমরা উত্তেজিত করব, এটাকে যখন উত্তেজিত করতেছি তখন কি হবে? এই জিনিসটার মধ্যে এই শুরু থেকে যা আছে সব সেম, ঠিক আছে? 1s2 থেকে 2p6 পর্যন্ত সেম। তারপরে 3s2 এখানে যে মুক্তজোড় ইলেকট্রন ছিল, মুক্তজোড় ইলেকট্রন কি? এখানে তুমি দেখো যে জোড়া আকারে যে ইলেকট্রনগুলো আছে, এখানে যে জোড়াবদ্ধ ইলেকট্রন যেগুলো দেখতে পাইতেছো যোজ্যতা স্তরে, ওগুলো হইতেছে মুক্ত জোড় ইলেকট্রন। আর যেগুলো একা একা আছে এগুলো কি? বিজোড় ইলেকট্রন। এগুলো কি? বিজোড় ইলেকট্রন, তাই না? এগুলো হইতেছে বিজোড় ইলেকট্রন, ঠিক আছে? এখন যখন আমরা এটাকে উত্তেজিত করব তখন কি হবে? 3s এর ইলেকট্রন জোড় যেটা ছিল এটা ভেঙে যাবে। ভেঙে যেয়ে কি হবে? একটা ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে 3d xy চলে যাবে। তো 3d xy যদি চলে যায় তাহলে কি হইতেছে? 3s1, 3px1, 3py1, 3pz1, 3d xy1। তো 5টা ইলেকট্রন হয়ে গেছে, 5টা বিজোড় ইলেকট্রন। একটা জিনিস তুমি ট্রিক্স হিসেবে কেমিস্ট্রিতে মনে রাখতে পারো যে যোজ্যতা স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে ততগুলোই হইতেছে এর যোজনী সংখ্যা, বা ততগুলো এর হচ্ছে হাত সংখ্যা। এখন কোনো একটা মৌল বা কোনো একটা পরমাণুর যতগুলো যোজনী থাকবে বা যতগুলো হাত থাকবে সে ততগুলো জায়গায় যুক্ত হইতে পারবে বা সে ততগুলো বন্ড ফরমেশন করতে পারবে। তো এখান থেকে আমরা এই জিনিসটা সামারি হিসেবে লিখে রাখি, বিজোড় ইলেকট্রন সংখ্যা মানে এটা যোজনী সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে যোজনী সংখ্যা, ঠিক আছে ভাই? এখন তুমি ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাসের ক্ষেত্রে আমরা এটা ব্রেকডাউন করলাম, তাই না? ব্রেকডাউন করে এখানে আমরা পাইতেছি কি? 5টা বিজোড় ইলেকট্রন, রাইট? কয়টা? 5টা বিজোড় ইলেকট্রন। তো এলে এখানে 5টা হাত থাকবে, তাহলে ফসফরাসের এখানে 5টা হাত থাকবে, 5টা হাত দিয়ে 5টা বন্ধন তৈরি করতে পারবে, তাই না? তো ফসফরাসে এখানে লিখতে যাই, ফসফরাসের জন্য তো আমরা জায়গায় রাখিনি, আমরা ফসফরাসটাকে একটু মুছে এখন সাইডে নিয়ে যাই, ঠিক আছে? কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাইলে গ্রুপে আমাকে জানাবা, না হলে এখানে ভিডিও নিচে কমেন্ট করে দিবা, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমরা জানি যে 5টা হাত আছে, অর্থাৎ 5টা তোমার বন্ধন সে করতে পারে, তো ফসফরাসে আমরা 2টা হাত দিলাম অক্সিজেনের সাথে বন্ধন করায়। বাকি আছে কয়টা হাত? 3টা হাত। তো 3টে হাতে প্রত্যেকটাই একটা করে OH থাকবে, ঠিক আছে? এখানে একটা OH বা হাইড্রোক্সিল মূলক, সেম হইতে এখানে আরেকটা OH হাইড্রোক্সিল মূলক, এখানে আরেকটা OH হাইড্রোক্সিল মূলক, ঠিক আছে? তাহলে এই গঠনটাকে আমরা কি পাইতেছি? H3PO4। অক্সিজেন কয়টা? 1 2 3 4। হাইড্রোজেন কয়টা? 1 2 3। হাইড্রোজেন এটা বোঝা যাইতেছে না, একটা মোটা করে দিই, হচ্ছে শুটকা হাইড্রোজেন হয়ে গেছে না, চিকনা, খাইতে পারে না। তো এটা হচ্ছে H3PO4, এটা এই স্ট্রাকচার। কিন্তু এই জিনিসটা পরিবর্তিত হইতে পারে। এখানে হইতে পারে কি? এইখানে হাইড্রোজেন একটা ছেড়ে দিছে, ঠিক আছে? হাইড্রোজেন ছেড়ে দিলে কি হবে? এই বন্ডটা ব্রেকডাউন হয়ে যাবে। বন্ড ব্রেকডাউন হলে কি হবে? এখানে আমরা নাম হচ্ছে এখানে আবার জিনিসটা আঁকি, এখানে ধরো অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে, এখান থেকে যে বন্ডের ভিতরে ইলেকট্রন ছিল এখান থেকে ইলেকট্রনটা অক্সিজেন নিজের উপর নিয়ে নেবে, আর হাইড্রোজেনের বলবে যা ভাগ, তুই ইলেকট্রন তোরে দিব না, যেহেতু ছোট
ওর পাওয়ার নাই, আর অক্সিজেন যেহেতু সাইজে বড় এবং এর ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো সেই ইলেকট্রনটা সহজে ছিনায় নিতে পারবে বা ছিনিয়ে নিতে পারবে নিজের কাছে এবং হাইড্রোজেনকে বিতাড়িত করে দেবে। তো হাইড্রোজেন যদি বিতাড়িত হয়ে যায় ইলেকট্রন ছাড়া, তো ইলেকট্রন ছেড়ে যদি যায় বা ইলেকট্রন মুক্তভাবে সে যদি যায়, তাহলে তাকে আমি কি বলবো, হাইড্রোজেন প্লাস বা প্রোটন বা ধনাত্মক চার্জযুক্ত, তাই না? তো হাইড্রোজেন প্লাস আকারে সে পরবর্তীতে বের হয়ে যাবে। আর এখানে অক্সিজেন যেহেতু চার্জ নিজের উপর নিয়ে নিছে, মানে ইলেকট্রন নিজের উপর নিয়ে নিছে, তাইলে সে কি হবে, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাহলে অক্সিজেনের চার্জ কি হবে নেগেটিভ, তাহলে এখানে অক্সিজেন হয়ে গেল নেগেটিভ। সেম হইতে এই তিনটা হাতের ক্ষেত্রে হইতে পারে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, এই মাইনাস এটাও মাইনাস, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা কি বলি, যে আমাদের ফসফেট গ্রুপ, ঠিক আছে, PO4 3-, ঠিক আছে? বাট সব সময় যে এই জিনিসটা থেকে এই জিনিসটা হবে এরকম কোনো কথা নাই। কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাবা যে একটা হাত থেকে হয়তো বা হাইড্রোজেন ছাড়ছে বা দুইটা হাত থেকে হাইড্রোজেন ছাড়ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তিনটা হাত থেকে হাইড্রোজেন ছাড়তে পারে। এরকম ক্ষেত্রে আমরা সামনে যাই দেখব যে একটা হাতে তোমার হচ্ছে ছেড়ে দিছে, বাকি দুইটা হাতের যে হাইড্রোজেন ওই দুইটা আমরা ছাড়াবো, আমাদের কাজের জন্য ছাড়াবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা মোটামুটি রেডি ডিএনএ স্ট্রাকচারটা বোঝার জন্য ভালো মতন। আমরা এই যে কাঁচামাল আছে, কাঁচামালগুলো আমরা ভালো মতন দেখছি, শিখছি। তো ডিএনএ স্ট্রাকচারটা আমরা একটু দেখি। ডিএনএ স্ট্রাকচার এটা হইতেছে একটা গবেষণালব্ধ ফলাফল। এটাকে তোমাকে একটা ছবি তুলছিল, মানে এক্স-রে ফিল্ম এর উপরে এর একটা ছবি নেওয়া হয়েছিল। এটা হচ্ছে রোজালিন ফ্রাঙ্কলিন নামে একজন নারী নিয়েছিলেন। তো উনি এই যে ছবিগুলো নিয়েছিলেন ডিএনএর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওই ছবিগুলা পরবর্তীতে ওয়াটসন এবং ক্রিক নামে দুইজন বিজ্ঞানী গবেষণা করে একটা মডেল প্রস্তাব করে যে উনি এই ছবিগুলো তুলছিলেন, ওই ছবিগুলোর ভিত্তিতে এই মডেল আমরা মোটামুটি বানাইছি, ডিএনএ দেখতে এরকম। ওই মডেলটাই আমরা এখনও বিশ্বাস করি এবং ওই মডেলটাই আমরা এখনও পড়ব। সেই মডেলটার নাম হলো ডিএনএ ডবল হেলিক্স, ঠিক আছে? ডবল হেলিক্স, এখানে দুইটা হেলিক্স দেখতে পাইতেছে, এই যে একটা স্ট্র্যান্ড, এখানে আরেকটা স্ট্র্যান্ড, এই হইতেছে একটা স্ট্র্যান্ড, ঠিক আছে? আরেকটা স্ট্র্যান্ড হইতেছে ধরো এটা, ধরো আরেকটা স্ট্র্যান্ড। তো এই জন্য দুইটা হেলিক্স পাইতেছি বা ডবল হেলিক্স আমরা বলেছি। তো এই মডেলটার নাম হচ্ছে ডিএনএ ডবল হেলিক্স। তো স্ট্রাকচার কেমনে থাকে, কেমনে ফর্মেশন হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। আপাতত আমরা শেপটা দেখলাম যে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। তো আমরা দেখি এখন এটা কেমনে একটার সাথে আরেকটা যুক্ত হয়, কেমনে কাজ করে, ঠিক আছে? এখন আসো এখান থেকে আমরা দেখি যে এটা কীভাবে কাজ করতেছে। তো ফার্স্টে আমরা দেখি আমাদের যে সুগার যেটা ছিল, ওই সুগারটা কেমন। আমাদের যে পেন্টোজ সুগার আমরা বলছিলাম, ওই সুগারটা আমরা একটু এঁকে দেখি। পেন্টোজ সুগার, তো পেন্টোজ সুগার এখানে আমরা দুই ধরনের দেখতে পাবো, একটা হচ্ছে ডিএনএ ক্ষেত্রে আর একটা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে। তো এই দুইটা ক্ষেত্রে 5 কার্বন বিশিষ্ট শর্করা, কিন্তু স্ট্রাকচারে কিছু চেঞ্জ আছে। তো আমরা স্ট্রাকচারটা এঁকে দেখি, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা ধরো এরকম একটা গঠন হইতেছে আমরা পাবো আরএনএ এর ক্ষেত্রে, ঠিক আছে? তোমাদের এটা বোঝার দরকার নেই, আমি তোমাদের কয়েকটা পয়েন্ট খালি দেখাবো, ওই পয়েন্টটা খালি বুঝলে হবে। এই স্ট্রাকচার তোমাদের মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাইতেছে, এখানে 5টা কার্বন আছে, ঠিক আছে? এই হইতেছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার কার্বন। তো যেহেতু দেখতে পাইতেছি এর মধ্যে 5টা কার্বন আছে, তাই জন্য এটাকে বলতেছি আমরা পেন্টোজ সুগার, ঠিক আছে? এটা কি বলতেছি আমরা পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা। এখন এই দেখো 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে এই যে শর্করা আছে, এই শর্করার ক্ষেত্রে একটা OH গ্রুপ আছে বা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এখানে একটা অক্সিজেন আছে, সাথে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো এই যে শর্করা দেখতেছো, এটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটাকে বলি হচ্ছে আমরা রাইবোজ সুগার, ঠিক আছে? বা রাইবোজ শর্করা। এটাকে কি বলি হচ্ছে আমরা রাইবোজ শর্করা। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল রাইবোজ আর কি। এখন এইখানে যদি কিছু মডিফিকেশন হয়, তাইলে এখান থেকে তুমি আরেকটা জিনিস পাবে, সেটাকে বলবো হচ্ছে আমরা ডিঅক্সিরাইবোজ সুগার, ঠিক আছে? ডিঅক্সিরাইবোজ সুগার। সেটার ক্ষেত্রে কি হইতে পারে, এই 2 নাম্বার কার্বনে যে OH গ্রুপটা দেখতেছো,
এখান থেকে যে অক্সিজেনটা আছে, এখানে যে অক্সিজেনটা দেখতে পাইতেছো, এই জিনিসটা যদি আমরা সরাই দিই, এটা যদি আমরা সরাই দিই তাহলে কি হবে, এখান থেকে একটা অক্সিজেন সরাই ফেলা হবে, তাই না? তো অক্সিজেন সরাই ফেললে কি আমরা কি বলবো, ডিঅক্সি। তো নর্মালি তুমি চিন্তা করো, তোমার বডিতে পানি ছিল, তুমি পানিটা নিয়ে খায়ে বাইরে গেছো, রোদে দৌড়াইতেছো 10 ঘন্টা দৌড়া, তখন তোমার সব বডি থেকে পানি বের হয়ে গেছে, তাহলে তোমার অবস্থাটা কি বলবো আমরা, ডিহাইড্রেটেড অবস্থা, বা বলবো হচ্ছে তুমি ডিহাইড্রেশনে ভুগতেছো, বা তোমার বডি শুকায় গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে। তো আলটিমেটলি এই যে ডি ওয়ার্ডটা কি বুঝাইতেছে, কোনো কিছু শূন্যতা বা কোনো কিছু বের করে নেওয়া হয়েছে এরকম কিছু। সেম ওইতে আমরা যদি এখান থেকে অক্সিজেন বের করে নিই তাহলে আমরা এখানে কি বলতে পারি, ডিঅক্সি, ঠিক আছে? তো আলটিমেটলি 2 নাম্বার কার্বন থেকে আমরা যেহেতু অক্সিজেন সরাবো, সেহেতু আমরা এখানে বলতে পারি 2ডিঅক্সি, বা আমরা ওইখানে অত স্পেসিফিক্যালি না বলে আমরা জাস্ট বলে দিই যে ডিঅক্সি, ঠিক আছে? তো ডিঅক্সি দেখতে কেমন হবে, আমরা কোন কালার ইউজ করছি এখানে, ইয়েলো। আচ্ছা, এখানে ইয়েলো ইউজ করি, তাহলে এই একটা কার্বন, 1 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বন, এই 3 নাম্বার, এই 4 নাম্বার, এখানে দুইজনের মাঝখানে একটা অক্সিজেন, এখানে হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে H2OH, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে উপরে OH গ্রুপ আছে, ঠিক আছে? এখন এই যে 2 নাম্বার কার্বন যেটা আসছে, এটার ক্ষেত্রে আগে ছিল কি OH, এখন থাকবে কি শুধু হাইড্রোজেন, মানে অক্সিজেন আমরা সরাই নিছি, মানে কি ডিঅক্সি, ওকে? তাইলে এটার উপরে তো হাইড্রোজেন ছিলই, বাদ বাকি সবই সেম থাকবে। এটা 3 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনে দেখো এখানে OH গ্রুপ ছিল, এখানেও OH গ্রুপ আছে। সেম হইতে 4 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বনের নিচে হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেনই থাকবে। আর উপরে এটা কি, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনে CH2OH ছিল, ওইখানেও যা এখানেও তা, সব সেম, খালি ডিফারেন্সটা কোথায়, 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে এখানে OH ছিল, এখানে আছে শুধু হাইড্রোজেন, এই জন্য আমরা এটাকে বলতেছি কি ডিঅক্সি রাইবোজ সুগার। তো এই জিনিসটাই ডিএনএতে থাকবে। তো আমরা নাম এখন বুঝতে পারতেছি কি জন্য ডিএনএকে ডিএনএ বলা হয়, কারণ এখানে যে সুগারটা এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল রাইবোজ সুগার, আর এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তো ডিএনএ ফুল ফর্ম কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সি রাইবো নামটা আসছে কই থেকে, এই সুগার থেকে, এই সুগারটা ডিএনএতে থাকে জন্য এটাকে বলতেছি আমরা ডিঅক্সি রাইবো, আর এটা আরএনএতে থাকে তাই জন্য আমরা বলবো রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে? এখন সুগার দিয়ে আমরা দেখি ডিএনএ স্ট্রাকচারটা কিভাবে বিল্ড আপ হইতেছে। আমরা দেখছিলাম 3টে পার্ট আছে, তাই না? একটা হচ্ছে সুগার, সাথে থাকবে নাইট্রোজেন বেস, সাথে একটা ফসফেট গ্রুপ। 3টা আমরা ভালো মতন ডিটেলসে দেখছি কিভাবে কোনটা থাকে, কোনটার মধ্যে কি কি ক্লাসিফিকেশন থাকে। এখন আমরা দেখব 3টা কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত হয়। তো ফার্স্ট অফ অল